আমাদের আলোচনার বিষয় আবুল মনসুর আহমদ, কিন্তু আমাদের তার পটভূমি হচ্ছে গণ অভ্যুত্থান 2024। এখন দুই কুল রক্ষা করতে গিয়ে দুটোই হারাতে পারি, সেই জন্য আমি আগে আবুল মনসুর আহমদ নিয়ে আলোচনা করি। আপনারা জানেন আবুল মনসুর আহমদ সাহেব একজন লেখক ছিলেন। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছেন, তিনি রাজনীতিবিদও ছিলেন। রাজনীতিবিদের অতিরিক্ত তার যে সাহিত্যকর্ম, তার জন্য তিনি অন্যান্যদের মধ্যে কবি নজরুল ইসলামের প্রশংসা লাভ করেছিলেন। তার একটা গল্পের বই বেরিয়েছিল 30-এর দশকে, নাম ছিল আয়না। ওটার ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তার নাম দিয়েছিলেন আয়না ফ্রেম। আমরা আজকে আলোচনা করছি আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ সাহেবের ফ্রেম হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। আপনারা চিন্তা করতে পারেন এই গণ অভ্যুত্থানের সঙ্গে 2024 সনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তার কোনো সম্পর্ক কি আসলে আছে, নাকি এটা আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ থেকে আরোপ করা হয়েছে? এটা ভাবতেই পারেন। আবুল মনসুর আহমদের আরেকটা পরিচয় আছে যে তিনি অসাধারণ স্মৃতিকথা লিখেছেন। আমাদের দেশের বড় রাজনীতিবিদ যারা ছিলেন, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি আত্মজীবনী লিখে যাননি, অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। মৌলানা ভাসানী অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তাদের বক্তৃতা, বিবৃতি এবং সংবাদপত্রে, তাদের পত্রিকায় প্রকাশিত যাকে বলা হয় বক্তৃতার বিবরণী থেকে তাদের জীবন কাহিনী আমাদেরকে সংকলন করতে হবে। কিন্তু আবুল মনসুর আহমদ যে অসাধারণ একটা আত্মজীবনী প্রকাশ করেছেন, আমি বলবো আত্মজীবনী কিন্তু 2 খণ্ডে। উনি নিজেই লিখেছেন, তিনি ব্যক্তিগত জীবন কাহিনীটা আগে প্রকাশ করেননি। তার রাজনৈতিক জীবনের কাহিনী, যেটাকে আমরা বলি স্মৃতিকথা, সেটা 1968 সনে তিনি প্রকাশ করেন। এটা লিখতে তিনি শুরু করেছিলেন আইয়ুব খান 1958 সনে ক্ষমতায় আসার পর এদেশের রাজনীতিবিদদের অনেকেই কারারুদ্ধ করেছিলেন। আবুল মনসুর আহমদ ছিলেন তাদের একজন। আপনারা জানেন তিনি 50-এর দশকে 1954 সনের নির্বাচনের পর যে বাংলাদেশের কিছু কিছু মানুষ পাকিস্তানের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন, সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই মন্ত্রিসভায় আবুল মনসুর আহমদ ছিলেন শিল্প বিষয়ক মন্ত্রী। এবং সরওয়ার্দী সাহেব কখনো বিদেশে গেলে ছুটিতে আবুল মনসুর আহমদকে প্রধানমন্ত্রীত্বের ভার দিয়ে যেতেন। মানে তিনি রাজনীতিবিদ হিসেবেও কেউ কেটা একজন ছিলেন, খুব ছোটোখাটো বলা যাবে না। কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে, মানে আইন পড়েছিলেন, কিন্তু আইন ছিল তার দ্বিতীয় পেশা। যেমন কলকাতায় সাংবাদিক জীবন শুরু করে তিনি কবি নজরুল ইসলামের সাথেও পরিচিত হয়েছিলেন। তারপরে যে কোনো কারণে কলকাতার সাংবাদিক জীবনে যখন সংকট দেখা দিয়েছে, তখন তিনি ওকালতি করার জন্য ময়মনসিংহে ফিরেছেন। তিনি আসলে খাঁটি ময়মনসিংহালো, এবং তার গদ্য লেখার মধ্যে তিনি মাঝে মাঝে ময়মনসিংহের স্থানীয় শব্দ ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। আমি কোনো লোক সম্পর্কে যখন বক্তৃতা করি তাকে নির্জলা প্রশংসা করতে পারি না, প্রশংসার মধ্যে কিছু কিছু পানি ঢেলে দিতে হয়। আবুল মনসুর আমাদের অনেক সাধনা সফল হয়েছে, অনেক স্বপ্ন এখনো অপরিপূর্ণ আছে, কিন্তু অনেক প্রচেষ্টা এখনো লোকের দৃষ্টি আকর্ষণ করে নাই। তিনি একটা নিজস্ব গদ্য রীতি নির্মাণ করতে চেয়েছিলেন। আমি যে 3টা হচ্ছে আবুল মনসুর আহমদের আয়না ফ্রেম: সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ। পরিশেষে আমি বলবো তার লেখা যে স্মৃতিকথা, সেগুলো আমাদের সকলের জন্য অবশ্য পাঠ্য হওয়া উচিত। প্রথম স্মৃতিকথার নাম তিনি 10 বছর ধরে লিখে এটা প্রথম প্রকাশ করেন। 1959 সনে শুরু করেন এবং 1968 সনে প্রকাশ করেন। তখনও এদেশ পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তান। বইটার নাম ছিল আমার দেখা রাজনীতির 50 বছর। তো সেটা তিনি কি লিখেছেন, একটা বড় বইয়ের তো সারমর্ম করা যায় না। সৌভাগ্য বিষয় আমাদের, এটা আলাদা বই আকারেও পাওয়া যায়। সম্প্রতি মানে গত কয়েক দশকে আবুল মনসুর আহমদের রচনাবলী 4 খণ্ড প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। আরও 1 খণ্ড প্রকাশিত হবে বলে ইমরান মাহফুজ জানিয়েছেন, সেটা এখন মুদ্রণরত আছে। এই রচনাবলীর 3 নম্বর খণ্ডেও আমার দেখা রাজনীতির 50 বছর আছে। এইটার আমি শুনেছি ইংরেজি অনুবাদও হচ্ছে। এইটার অনেক ভূয়সী প্রশংসা শোনা যায়। পশ্চিমবাংলার যারা বিখ্যাত দার্শনিক গবেষক আছেন, পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, আমি এদের সকলকে দেখেছি এটা নির্জলা প্রশংসা করতে। কারণ বাঙালি মুসলমান বলে যে একটা জনগোষ্ঠীর নাম শোনা যায়, এটাকে তিনি ওই বইয়ের মধ্যে জনপ্রিয় করেছেন, এটাকে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক বর্গ বা ক্যাটেগরিতে পরিণত করেছেন।
বাঙালি মুসলমান প্রথমে মনে হলো এটা গুজব, বাঙালি মুসলমান বলার দরকার কি, বাঙালি বলে কি যথেষ্ট নয়, অথবা শুধু মুসলমান বলে কি যথেষ্ট নয়। আমরা বলছি পৃথিবীতে যদি মানুষকে দুভাগে ভাগ করেন, মুসলমান আর অমুসলমান, সেই হিসেবে যে সমস্ত মুসলমান তাদের একটা বৃত্ত হয়, আর বাঙালি এবং অবাঙালি করলে কিছু মানুষ বাঙালি কিছু মানুষ অবাঙালি। পৃথিবীর মানুষকে দুভাগে ভাগ করতে পারেন, যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখে নাই। বিল ক্লিন্টন বলেছিলেন না, মানুষকে নানাভাবে ভাগ করা যায়। তো যারা যুগপৎ বাঙালি এবং মুসলমান তাদেরকে বাঙালি মুসলমান বলা হয়। 1971-এর মুক্তিযুদ্ধের পর আমাদের মধ্যে এমন একটা চল হয়েছিল যে বাঙালি বললেই তো যথেষ্ট, মুসলমান কথা বলাটা তখন খুব একটা উপাদেয় ছিল না, অন্তত কয়েক বছর 75 পর্যন্ত। এই জিনিসগুলো আপনারা সকলেই জানেন, আমি পুনরাবৃত্তি করছি না। আবুল মুসলিম আহমদের বইটার মধ্যে দেখা গেল কেন বাঙালি মুসলমানেরা পাকিস্তানের পক্ষে গিয়েছিল। তার জীবনীটা আপনারা একটু করে দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশ হওয়ার পর আমাদের অনেকের মনে হয়েছিল যে পাকিস্তান হওয়াটা একটা ভুল হয়েছিল। নিঃসন্দেহে আমাদের উপাচার্য মহোদয় যেমন বলেন আমাদের অভিজ্ঞতা নাই বলে আমরা কিছু ভুল করছি, সেরকম কোনো কিছু ভুল হয় না এটা বলার উদ্দেশ্য নয়। কিন্তু মোটা দাগে যদি বলি, বাঙালি মুসলমানরা যে পাকিস্তানে যোগ দিয়েছিলেন তার ভুলটা কোথায় এবং তার শুদ্ধটা কোথায় এটা তো দেখাতে হবে। আবুল মনসুর আহমদ সেই কাজটা করেছেন। যারা জিনিসটা বুঝতে চান, এই বইয়ের নাম হতে পারত পাকিস্তান প্রতিষ্ঠা এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বঞ্চনার ইতিবৃত্ত। বাঙালি মুসলমান কি আশা করেছিল? আশা করেছিল যে এদেশে অধ্যাপক কামাল উদ্দিন ঠিকই বলেছেন যে ব্রিটিশ শাসনের শেষ 100 বছর বা বলতে গেলে 90 বছর, অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন আমাদের মা হয়ে আসলেন তখন থেকে আমরা যে শাসন ব্যবস্থা পেলাম, সেইটার বিরুদ্ধে সংগ্রামটা কিসের ছিল? একটা জাতি বা জনগোষ্ঠী আকারে আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছিলাম। সকলে মনে করেন ভারতবর্ষ এক জাতি। ভারতবর্ষ যে এক জাতি নয় তার দুইটা প্রমাণ আপনারা নগদ দেখতে পারেন। ভারতবর্ষে যেটাকে বলা হয় ভারতীয় জাতীয় মহাসভা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1925 সনে তিনি মারা যান। তার কিছু আগে তার একটা আত্মজীবনী বেরিয়েছিল, ইংরেজি নামটা খুব মজার, এ নেশন ইন দ্য মেকিং, মানে যে জাতি এখনো জাতি হয় না, এখনো নির্মাণরত আছে জাতি, নির্মাণাধীন। আপনাদের বোধহয় অতীশ দীপঙ্কর হলের মতো যেটা নির্মাণাধীন জাতি। ভারতবর্ষ একটা জাতি হয়ে ওঠে না, তার দুটো কারণ। ভারত একটা জাতি হিসেবে গড়ে উঠতে যে বাধাগুলো আছে তার এক নম্বর হচ্ছে ভারত অতীতে কোনোদিন এক জাতি ছিল না। কিন্তু কোনোদিন অতীতে এক জাতি না থাকলে এক জাতি হওয়া যেমন কোনো কথা নাই, তাহলে মানুষের ইচ্ছা শক্তি গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি গড়ে তোলার জন্য মানুষের স্বার্থ বুদ্ধিও থাকতে হবে। মানুষ কোন স্বার্থে? ভারতীয় সাহিত্য বলে কোনো সাহিত্য নাই। ভারতে অনেক সাহিত্য আছে। সংস্কৃত সাহিত্য সম্ভবত প্রাচীন। ভারতে ফার্সি আছে, উর্দু আছে, হিন্দি আছে, তামিল আছে, তেলুগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, কর্ণাটিকা আছে, বাংলা আছে। মানে ভারতে এরকম এখন অফিসিয়াল রাষ্ট্রভাষা হিসেবে ভারতে 22 থেকে 23টি ভাষা স্বীকৃতি পেয়েছে। কিন্তু অফিসিয়ালের বাইরেও 500-এরও বেশি ভাষা আছে। আমি শুধুমাত্র চাটগাঁয়া ভাষার মতো ভাষার কথা বলছি না, উপভাষা নয়, যে ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তেমন ভাষায় ভারতে 23টা, এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হলেও লিখিত রূপ আছে এমন ভাষাও 500-এর মতো। তাহলে সেখানে ভারতীয় সাহিত্য বলতে হবে সবসময় বহু বচনে বলতে হবে, ইন্ডিয়ান লিটারেচার্স, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো বাংলাদেশ সেই দিক থেকে আশ্চর্য রকমভাবে ভালো। বাংলাদেশের সকলেই বাংলায় কথা বলেন, এটা আমার বক্তব্য নয়, কিন্তু 99 জন লোক বাংলায় কথা বলেন। এইরকম বৈশিষ্ট্য খুব কম দেশেরই আছে। সেই জন্য আমাদের মনে অহংকার হয়েছিল যে আমরা সবাই বাঙালি। কিন্তু তার মধ্যেও আপনারা দেখেন আমাদের তৎকালীন নেতারা বড় একটা ভুল করেছিলেন। বাঙালি অবাঙালি সবাই মিলে, হিন্দু মুসলমান অথবা মুসলমান ও মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশের জনগণ। আচ্ছা, আমরা সবাই বাঙালি না বলে বাংলাদেশের জনগণ বললে কি বড় ভুল হয়? ভুল হয় না। রাষ্ট্র এইভাবেই একটা জাতি হয়ে উঠতে হয়। জাতি জিনিসটা আসমান থেকে নাজিল হয় না, এটা মাটি থেকে উদ্ভূত হয়। এবং তাকে কুমার যেমন মাটির ঢেলা নিয়ে তরল করে তা থেকে কলস বানান, ঘোড়া তৈরি করেন, জাতীয় হিসেবে তৈরি করার একটা ইতিহাসের ব্যাপার। এটাগুলো জাতির একটা ইতিহাস আছে। 1920 সন নাগাদও যদি ভারত একটি জাতি না হয়ে ওঠে, এখনো নির্মাণাধীন থাকে, আমাদের বলতে হবে 2024 সনেও ভারত এখনো সেই নির্মাণাধীন প্রক্রিয়া শেষ হয়নি।
কিন্তু তারপরেও বলা হচ্ছে ভারতে যারা এখন বাঙালি আছেন, আবুল মনসুর আহমদ সেটা আলোচনা করেছেন যে তারা এখন ভারতীয়, মানে ভারতীয় নাগরিক। কিন্তু বাংলাদেশের জনগণকে ইতিহাস এমন একটা কর্তব্য দিয়েছে, তারা হচ্ছে বাঙালি জনগণের রাষ্ট্র, যেখানে বাঙালি জনগণ শতকরা ৯৯ জন। কিন্তু তারপরেও বাঙালি জনগণের যে বিনয়, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে বাঙালি না বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি। এটা শাসনতান্ত্রিক ব্যাপার। কিন্তু যে সমস্ত সরকার, যেমন বিগত যে সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে, মানে অজ্ঞান অবস্থায় আবুল মনসুর আহমদের পরবর্তীকালের ভাব শিষ্য বলতে হয়, বদরুদ্দিন উমর সাহেবের উক্তি দিয়ে বলছি। আবুল মনসুর আহমদের কলিগ ছিলেন আবুল হাসিম। তো তারা যে যুগের নেতা, লোকনে আমরা কিন্তু অন্য অনেক পরের যুগের মানুষ, ইতিহাসে ১০০ বছর কম সময় নয় আমাদের দেশের জন্য। আবুল মনসুর আহমদের জন্ম 1898, তিনি 1929 সনে একটা সংগঠন গঠন করেন। আমি তার পারিবারিক ঐতিহ্যের কথা আপাতত বাদ দিচ্ছি। তার পরিবারের পূর্বপুরুষরা, তার দাদারা, দাদারা, এরা বড় বড় আন্দোলন করেছেন, জিহাদ আন্দোলন করেছেন। এরা হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের শীর্ষে ছিলেন। তার নামের সাথে ফরাজি লিখত। এমনকি আবুল মনসুর আহমদ বাল্যকালে ফরাজি নাম লিখতেন। আল জামি তার নাম ছিল, আমাদের আল রাজির মতো, কিন্তু আল জামিটা উনি কেটে দিয়েছেন পরে। জামি কিন্তু খন্দকারটা কিন্তু কেটে দিয়েছেন, রাজি রেখেছেন। মানুষ নাম একটু করে বদলায়। এটাও জাতি হওয়ার মতো আমরা নিজেদের এটা নির্মাণ করি। আমাদের জীবন খানিকটা স্বনির্মিত। আমরা নিজেদের নাম মা বাবার কাছ থেকে পাই বটে, পরে কেউ খন্দকার ছেটে দেই, কেউ খান যোগ করি। আকবর আলী খান সাহেব বলেছেন বাংলাদেশের 2 ধরনের খান আছে। আমি আরো বহু রকমের চিনি। এক ধরনের খান হচ্ছে যারা পাঠানদের উত্তরসূরি, বিশেষ করে ময়মনসিংহে যাদের বেশি বসবাস, নেত্রকোনা পর্যন্ত চলে গেছে, হয়তো আরিফ খান তাদেরই একজন। আবার এই নেত্রকোনা কিশোরগঞ্জের আরেক দল লোক খান উপাধি গ্রহণ করেছে, যারা আগে ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণেরা যখন মুসলমান হন, তখন তার জাতীয় আভিজাত্য বজায় রাখার জন্য তাদের হয়তো সৈয়দটা নিতে পারে না, খান উপাধি গ্রহণ করে। আকবর আলী খান তাদের একজন। ওনারা ব্রাহ্মণবাড়িয়া চলে আসছেন খান নাম নিয়ে। তো যা হোক, আবুল মনসুর আহমদ তার নাম ফেলে দিয়েছিলেন অনেকগুলি। এই ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্যটা কী ছিল? জমিদার বাড়িতে একটা সন্তান হয়েছে, আপনার কৃষককে তার জন্য একটা আলাদা সেচ দিতে হবে। এটা হলো সন্তান জন্মের জন্য তার যে খরচ হবে, সেই খরচ দিতে হবে। তারপরে ওখান থেকে পুকুর থেকে পানি আনতে গেলে গোসল করতে তাকে আরেকটা পানির কর দিতে হবে, আবওয়াব বলে আরবি শব্দ। এইগুলির বিরুদ্ধে আন্দোলন শুরু যারা করেছিলেন, তাদের একটা সংগঠিত কৃষক আন্দোলনের নাম ছিল বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফরায়েজি। ফরায়েজির নাম হয়েছিল, ওরা বলে আমরা এই শত্রু কবলিত দেশে ইসলাম ধর্মের যেগুলি ফরায়েজি বিধান, মানে ফরজ বিধান, শুধু সেগুলি পালন করব। এটা এক ধরনের কিন্তু বিদ্রোহ। বিদ্রোহ মানে আমি তোমাকে প্রত্যাখ্যান করব, বয়কট, তোমার অধীনে অন্য কাজ করব না। সেই জন্য এইভাবে নামটা উৎপত্তি হয়েছে। আপনারা জানেন হাজী শরীয়তুল্লাহ, এই জন্য আমরা তাকে নেতা মনে করি। ময়মনসিংহ এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তো সেই স্মৃতি বাল্যকাল থেকে আছে। 1911 সন থেকে আবুল মনসুর আহমদ স্কুলে এই বিদ্রোহ করেছিলেন। তার জীবন কাহিনী পড়লে দেখবেন তিনি পরে বাংলাদেশ হওয়ার পর তার আত্মস্মৃতি প্রকাশ করেছিলেন, যেটা তার আত্মজীবনের ব্যক্তিগত অংশ। এই দুটো যদি একসাথে আপনারা পড়েন, এখন তার রচনাবলী 3য় এবং 4র্থ খণ্ডে পাওয়া যাবে। আমার দেখা রাজনীতির 50 বছর এবং আত্মস্মৃতি, তাতে আমাদের গত 100 বছরের রাজনীতির মোটামুটি একটা পরিষ্কার চলচ্চিত্র পাওয়া যায়। তা আমি আপনাদের বলবো, আবুল মনসুর আহমদের চিন্তা বোঝার জন্য এই পটভূমিটা মনে রাখা। 1929 সনে তিনি কি করলেন, আরও কয়েকজন বন্ধু নিয়ে তিনি কলকাতাতে সাংবাদিকতা করেছেন। নবযুগ পত্রিকাটা প্রথম প্রকাশ করেন নজরুল ইসলাম রায়, এবং তার প্রবর্তক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। নজরুল তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে ওই সময় কাজ করার সময় স্মৃতিকথা লিখেছেন কমরেড মুজাফর আহমেদ। কাজী নজরুল স্মৃতিকথাতে দেখবেন নজরুল ইসলাম কথায় কথায় ছন্দ দিয়ে সংবাদপত্রে হেডলাইন লিখতে পারতেন। সাংবাদিকতা ছাত্রদের জন্য এটা খুব শিক্ষণীয় বিষয়। যে আড্ডা দিচ্ছেন তো আড্ডা দিচ্ছেন, চায়ের পর চা আসছে, কাপের পর কাপ শেষ হচ্ছে, নজরুল ইসলাম বলছেন আমি তো পত্রিকা কাজ করি, আমাকে এখন উঠতে হবে। তখন বলছেন ওঠো কবি সৈনিক, নবযুগ দৈনিক, এইগুলো তিনি উঠে যেতেন। এ হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম আরো বহু সুন্দর সুন্দর হেডলাইন দিয়েছেন নবযুগ পত্রিকায়। তার একটা ছিল নজরুল ইসলাম এবং মুজাফর আহমদ মিলে এই পত্রিকা চালাতেন, আরো 2-1 জন ছিলেন। যেগুলো তখন আপনারা জানেন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য পরাজিত হয়েছে, ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্য দখল করেছে। ব্রিটেন দখল করেছে ফিলিস্তিন, ব্রিটেন দখল করেছে ইরাক এবং বর্তমান জর্ডান, আর ফরাসিরা দখল করেছে লেবানন এবং সিরিয়া। যা যেই আগুন এখনো নেবেনি। সেই সময়
ব্রিটিশরা জর্ডানের রাজবংশের সন্তান বাদশাহ ফয়সলকে ইরাকের বাদশাহ নিয়োগ করে, ইরাকের রাজতন্ত্র কায়েম করে। একটু পরে আমি আলোচনায় আসবো আমরা কেন প্রজাতন্ত্র বলি। আমাদের অনেক বিজ্ঞ বন্ধু প্রজাতন্ত্র কথাটা পছন্দ করেন না, কিন্তু যারা রাজতন্ত্রের অত্যাচার বোঝেন না তাদের কাছে প্রজাতন্ত্র অর্থহীন হবে। প্রজাতন্ত্র হচ্ছে রাজতন্ত্র নয়, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। যাকে আগে প্রজা বলা হতো এখন তার শাসন চলবে। সেই জন্য প্রজাতন্ত্রীরা পছন্দ করে নাই। ইরাকে যে পরে বিপ্লব হলো, সাদ্দাম হোসেনদের দল যে বিপ্লব করলো, সেইটার আগে ফয়সালের রাজত্ব ছিল। নজরুল ইসলাম হ্যাড লিখতেন, রবীন্দ্রনাথের কবিতার প্যারোডি করে, আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা ফয়সুল হে আমার। ফয়সাল কোনি ফয়সুল করে লিখতেন। এই হচ্ছে নজরুল। এই সেই সময় আবুল মনসুর আহমদের সাথে পরিচয় হয়। বয়সে দেখা যায় হিসাব করলে আবুল মনসুর আহমদ নজরুল ইসলামের 1 বছরের বড়, যদি তাদের দেওয়া জন্মসনগুলো আমরা বিশ্বাস করি।